where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সুধী দর্শকদের আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা। আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ে উচ্চ মাধ্যমিকের যেই পাঠ তার মধ্যে থেকে কবিতারা আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করছি বিদেশি কবিদের কবিতা। আমরা আগের দিন বলেছিলাম যে বাঙালি কবিদের কবিতা আমরা পড়ছি। বাঙালি কবি বলতে আমাদের দেশের বাঙালি যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের কবিতাগুলো আমরা প্রথম অংশে পড়ে ফেলেছি। অর্থাৎ 5টি কবিতা আমাদের পাঠ্য ছিল, সেই কবিতাগুলি আমরা পড়ে নিয়েছি, আলোচনা করে নিয়েছি। আজকে আমরা ওই বইয়েরই অর্থাৎ তোমাদের যেই বাংলা সাহিত্য চর্চা বইটি রয়েছে সেই বইয়েরই আন্তর্জাতিক কবি যারা, আন্তর্জাতিক কবিদের মধ্যে বের্টল্ট ব্রেখট বা ব্রেখট এর কবিতা তোমাদের রয়েছে, একটি কবিতা রয়েছে এবং এর একটি দেখবে গল্প রয়েছে। তো আমাদের কবিতার অংশে আমরা আলোচনা করে নিই কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এটা খুবই মজাদার একটি কবিতা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচিত হয়েছে এই কবিতায়, এটা বলা যেতে পারে। কেন গুরুত্বপূর্ণ বা কী মজার বিষয় এটা আমরা আলোচনার ক্ষেত্রে বলবো। প্রথমে কবি সম্পর্কে একটু কথা বলে নেওয়া দরকার। বের্টল্ট ব্রেখট, তোমার নামটা শুনেই বুঝতে পারছো ইনি বাঙালি তো দূরের কথা, ইনি ভারতীয়ও নন। তাহলে কবিতাটি যে বাংলা ভাষায় লেখা এটা ভুল হতে পারে অনেকের। নামটা শুনে বুঝতে পারছো ভারতীয় কোনো নাম এরকম আমরা আজ পর্যন্ত শুনিনি, বা তোমরা শুনেছো কি না বোঝা মুশকিল বা বলা মুশকিল। তো এই নামটি দেখেই বোঝা যাচ্ছে বিদেশি একটি নাম। ইনি কবি পরিচিতিতেই দেওয়া আছে, বেশি দূর তোমাদের যেতে হবে না। জার্মানির একজন কবি, কবি জার্মানের অধিবাসী ছিলেন, জার্মানের বালোভিয়ার আউসবুর্গের। কবি পরিচিতি অংশে খুব সুন্দরভাবে তার জীবনী দেওয়া আছে, কিছুটা অংশ তার লেখা, তার বাবা কে ছিলেন, এই সমস্ত কথাগুলি তোমরা পরিচিতি অংশে চলে যাবে, একটু পড়ে নেবে। এত কিছু আলোচনা কবিতার মধ্যে করতে গেলে কবিতার বিষয়বস্তু অনেকটা কমে যাবে আমাদের, আলোচনার সময় যেহেতু বাঁধা। তাই তোমাদেরকে বলে দিচ্ছি পরিচিতি অংশটুকু তোমরা একটু ভালো করে পড়বে। শুধু বিশেষ কয়েকটি জায়গা আমি তোমাদের একটু নজর দিতে বলবো, সেটা পরিচিতি অংশেই দেওয়া আছে। ইনি একজন বৃহৎ মাপের মানুষ ছিলেন সেই সময়ে। বাবার প্রভাবে বের্টল্ট ব্রেখট একজন হাসপাতালে কর্মচারী হয়েছিলেন। সেটা কোন সময়তে না যুদ্ধকালীন সময়তে। কোন যুদ্ধ না প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে। না জন্মসালটা দেখে নাও 1898, মৃত্যুসাল এই কবিতায় দেওয়া নেই। সুতরাং কোনো একটা সময় তিনি মৃত হয়েছিলেন, যেটাই খবর পাওয়া যাচ্ছে না। যাই হোক, পরিচিতি অংশে আমাদের জন্মটুকু সময় পেলে আমরা অনেকটা আন্দাজ করতে পারবো উনি কোন সময়ের লেখক। 1898 মানে বুঝতে পারছো আজকের থেকে 200 বছর আগেকার কবি তিনি।
অর্থাৎ জন্মেছিলেন এই সালে। তিনি কটা বিশ্বযুদ্ধ তাহলে দেখেছেন? 2টি বিশ্বযুদ্ধ তাহলে তিনি দেখেছেন, 2টি। কোন কোন সালে বিশ্বযুদ্ধ হয়েছে? 1919 আর 1945 শেষ, এগুলো বিশ্বযুদ্ধের শেষগুলো। তাহলে এই যে বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন, তিনি তার একটা অংশ ছিলেন বলতে পারেন। তিনি কি যুদ্ধ করেছিলেন? না, তিনি যুদ্ধ ফেরত সৈনিকদের হাসপাতালে সেবা শুশ্রূষা দিয়েছেন। তাহলে ডাক্তারের মতনই একটি কাজ বলা যেতে পারে তিনি করেছেন। এবং এই যে তার অভিজ্ঞতা, জীবনে অভিজ্ঞতা মানুষের অনেক রকমভাবে জন্মায়। তো কেউ দেখে শেখে, কেউ করে শেখে, কাজ করে শেখে, কেউ পড়ে অর্থাৎ পড়াশোনা করে শেখে। তো কবির জীবনে তিনি কিন্তু জীবন্তভাবে যেই সমস্ত কাজগুলি নিজের হাতে করেছেন তার দ্বারা অনেক কিছু কিন্তু অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন বলা যেতেই পারে। এর মাধ্যমে তার একটা আলাদা রচনার জগৎ চলে এসছে। অর্থাৎ আমরা জীবনে যা অনুভব করি, যা উপলব্ধি ঘটে, সেগুলি আমাদের রচনাতেও প্রভাব ফেলে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই বের্টল্ট ব্রেখট জীবনে এই যে যুদ্ধগুলি দেখলেন, তিনি জার্মানের ছিলেন, বুঝতে পারছো, জার্মান বিশ্বযুদ্ধের একটি বিশাল বড় অংশ নিয়ে জড়িয়েছিল। তারা বিশ্বযুদ্ধের মূল দেশগুলির মধ্যে একটি ছিল। সুতরাং সেই পুঁজিবাদী সমাজ, বড়লোক গোষ্ঠীর লোকেরা, ক্ষমতালোভী গোষ্ঠীরা কিভাবে সাধারণ মানুষকে পদদলিত করে রাজনীতিকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে ক্ষমতার অলিন্দে পৌঁছাতে চায়, সেই বিষয়গুলি কিন্তু তাকে অত্যন্ত ভাবিয়েছিল। এবং তার ফলে তার নায়ক অর্থাৎ কবি যে সৃষ্টি করেছেন, তার চরিত্রগুলি, তার নায়কগুলি হচ্ছেন সেই বুর্জোয়া সম্প্রদায়ের সম্পূর্ণ উল্টো দিকের মানুষ। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের জীবন সংগ্রামকে কবি অত্যন্ত কাছ থেকে দেখেছেন। সাধারণ মানুষের জীবনকে তিনি তার কাব্যের রচনার নায়ক করেছেন। অনেক নাটক লিখেছেন তিনি। এখানেই তার প্রধান বৈশিষ্ট্য বলা যেতে পারে যে তিনি সাধারণ জীবনযাপনের ঘটনাগুলিকে রচনার অংশ হিসাবে বেছে নিয়েছেন। তাহলে কবিতাটি, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো তার জীবন সম্পর্কেও একটা ছাপ এই কবিতায় আমরা পাচ্ছি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। মজুর মানে কি সেটা বোধহয় নিশ্চয়ই বলে দিতে হবে না। মজুর মানে হচ্ছে যারা কর্মী, কর্মচারী, যারা কাজ করে, শ্রমিক, এক কথায় শ্রমিক। আর পড়তে জানে বলা হচ্ছে, পড়তে জানে মানে হচ্ছে পড়াশোনা জানে। এবার প্রশ্ন উঠতে পারে, আজকালকার কথা নয়, তিনি যেই সময়কার লেখক, অর্থাৎ 1800 শেষ, আমি 1900ই ধরে নিলাম, 19 শতকের, সেই বিংশ শতকের সেই সময়ে পড়াশোনার চল কতখানি ছিল? সবাই কি পড়াশোনা করতে পারতো? নিশ্চয়ই না। বিশেষ করে সমাজের নিচু স্তরের লোকেদের তো পড়াশোনার অধিকার কম ছিল, অর্থের অভাব, আরও অন্যান্য অসুবিধার কারণে তারা পড়াশোনা করতে পারতো না। শ্রমিক শ্রেণীর মানুষদের পড়াশোনার হার অত্যন্ত কম ছিল তখন। কিন্তু কবি কবিতায় লিখছেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। সে প্রশ্ন সম্পর্কে আমরা আসছি পরে। পড়তে জানে, তাহলে পড়াশোনা করতে জানে, তাহলে কি এমন একজন মজুর যিনি পড়াশোনা করেছেন? এই প্রশ্ন আমাদের মাথাতে প্রথমে হয়তো আসতে পারে, কিন্তু না, এখানে আমরা কবিকেই ধরে নেব। তিনি যেহেতু লেখাপড়া জানে একটি মানুষ, এই জন্য যাদেরকে আমরা সব সময়, আমরা বলতে পুঁজিবাদী সমাজ, রাষ্ট্র, সাম্রাজ্য, আগ্রাসনকারী নীতিতে যারা বিশ্বাসী, সেই সমাজ সাধারণ মানুষকে সবসময় পায়ের তলে রাখার চেষ্টা করে, অর্থাৎ এই মজুর শ্রেণীকে। সেই মজুর শ্রেণীর একজন প্রতিনিধি হয়ে কবি এই কবিতায় কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো কি সেটা আমরা জানবো পড়তে গিয়ে। অর্থাৎ কবি নিজেকেই একটি মজুরের দায়িত্বে এনেছেন এবং সেই প্রশ্নগুলি তাদের হয়ে করেছেন তথাকথিত ভদ্র সমাজের কাছে, যে ভদ্র সমাজ ইতিহাস রচনা করে। কাদের ইতিহাস রচনা করে? না, বুর্জোয়া সম্প্রদায়ের। বুর্জোয়া মানে হচ্ছে বড়লোক, অর্থই যাদের কাছে প্রধান, যারা কোটি কোটি টাকার মালিক, যারা সমাজ দেশকে পরিচালিত করে, সেই সমাজের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন
ইতিহাস নিয়ে প্রশ্ন করেছেন। ইতিহাস বলতে আমরা যেটা পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোই পড়ে এসেছি সেগুলো। দেখো, প্রতিনিয়তই আমাদের সমাজে ইতিহাস চলে আসছে, রচনা হচ্ছে ইতিহাস, অর্থাৎ কালকের ঘটনা আজকে ইতিহাস বলবো, আরও 100 বছর পরে আজকের দিনটা হয়ে যাবে সম্পূর্ণভাবে পাকাপাকি একটি ইতিহাস। সুতরাং এইভাবে আমরা যখন কালে কালে এগিয়ে এসেছি, যুগ যুগ ধরে আমাদের সমাজ, আমাদের সম্প্রদায় পার করে এসেছি, তখন বেশ কিছু উত্তর আমরা আগের সম্পর্কে জানতে চাই। যারা এই উত্তরগুলি দেয় তাদেরকে বলা হয় ইতিহাসকার, যারা যেটাই রচনা করছে তাদেরকে বলা হচ্ছে ইতিহাস। তো এই ইতিহাস আমাদেরকে কি বলে? আমরা ইতিহাসে কি পড়ি না, অমুক দেশে অমুক রাজা অমুক সাম্রাজ্যকে জয় করেছিলেন এবং ক্ষমতায় বসেছিলেন। এই দেশ ওই দেশকে যুদ্ধে পরাজিত করে এই দেশকে গ্রহণ করেছিলেন। রাজা, সৈন্য বা সৈন্যপ্রধান এদেরই নাম কিন্তু ইতিহাসে লেখা থাকে, তাদেরই গৌরব গাথা, তাদেরই বিজয় কাহিনী, সেগুলিই কিন্তু ইতিহাসকারেরা লিপিবদ্ধ করে আসেন, যেহেতু তারা ক্ষমতার প্রধান, অলিন্দে থাকেন, শীর্ষ চূড়ায় থাকেন রাজা। কিন্তু কবি একটি বড় বড় প্রশ্ন, এই বড় বড় কথার মাঝখানে একটি ছোট ছোট প্রশ্ন রেখে দিয়েছেন, যে ওই যে রাজা, ওই যে সাম্রাজ্যবাদী রাজা এতগুলি সাম্রাজ্য অধিকার করলো, একা করলো? একা একটি তলোয়ার, একা একটি ঢাল, একা একটি ঘোড়া নিয়ে গিয়ে যুদ্ধ জয় করে সবাইকে হারিয়ে দিয়ে নিজে রাজা হয়ে গিয়ে বসে গেলেন? তা কিন্তু সম্ভব নয়, পারতপক্ষে তা কিন্তু সম্ভব কোনোদিনই হতে পারে না। যত বড় বড়ই সাম্রাজ্য আমরা দেখেছি, কেননা ভারতবর্ষেও যত বড় সাম্রাজ্য আমরা রাজাদের কথা পড়েছি, আকবরের কথা পড়েছি, আরও অন্যান্য রাজাদের, জাহাঙ্গীরের কথা পড়েছি, তারা কিন্তু একা কখনো যুদ্ধ জয় করতে পারেননি, তাদের সৈনিকরা করেছেন, তাদের শ্রমিকরা সাহায্য করেছিল বলেই করেছেন। তাহলে দেখো, এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমাদেরও মনে একটা প্রশ্ন জাগে, যে সত্যিকারেই তো আমরা যে ইতিহাসগুলি পড়ে এসেছি সেগুলি কতখানি সঠিক আমরা ইতিহাস আমরা জেনেছি বা আমাদেরকে পড়ানো হয়েছে। এই জন্য এই প্রশ্নটি কিন্তু কবিতার মধ্যেও চলে এসছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তাহলে কবিতায় যাওয়ার আগে এর মূল গ্রন্থ সম্পর্কে আমাদের একটু কথা বলে নেওয়া উচিত। এই তথ্যটুকু আমি মুছে দিচ্ছি, তোমরা বইয়ে পেয়ে যাবে, সেই জন্য যেটি পাবে না সেটি হচ্ছে মূল গ্রন্থ। মূল গ্রন্থের একটি মজার ব্যাপার কি, প্রথমেই বললাম কবি জার্মানি ছিলেন, তাই জার্মান ভাষাতে তিনি যা রচনা করেছেন সেটি আমাদের বাংলাতে পড়তে হচ্ছে, অর্থাৎ কবিতাটি অনুবাদ করা একটি কবিতা, যার মূল গ্রন্থের নাম হচ্ছে বহুল দেবতা বহু স্বর। বহুল দেবতা বহু স্বর। কবিতার শেষে এই কবির নামও দেওয়া আছে, যিনি অর্থাৎ অনুবাদ করেছেন, শঙ্খ ঘোষ। অত্যন্ত জনপ্রিয় একজন কবি, আমাদের বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন কবি, তাই এনার কথা বেশি বলে লাভ নেই। তোমরা বাংলা নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করলে শঙ্খ ঘোষ সম্পর্কে আরও অনেক তথ্য পেয়ে যাবে আশা করি। তাহলে দেখো, বহুল দেবতা বহু স্বর এই কাব্যগ্রন্থ, এটি লিখেছেন কিন্তু শঙ্খ ঘোষ, নামকরণ শঙ্খ ঘোষ নিজে করেছেন। যেহেতু বের্টল্ট ব্রেক্টর কবিতা এর মধ্যে রয়েছে, তাই এই কাব্যগ্রন্থ থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতাতে বের্টল্ট ব্রেক্টর কতগুলি কবিতা আছে সেটাও বলে দিই, মোট 14টি কবিতা বের্টল্ট ব্রেক্টের লেখা এই কাব্যগ্রন্থে রয়েছে। তার মধ্যে প্রথম কবিতাটি হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। শঙ্খ ঘোষ বাংলায় অনুবাদ করেছেন, অর্থাৎ জার্মানি ভাষা থেকে অনুবাদ করে বাংলায় লিখেছেন। এবার কবিতার বিষয়বস্তুতে আমরা যাব। প্রথমেই বলে রাখি, তোমরা লিখে রাখতে পারো, কবিতায় মোট 15টি প্রশ্নের উল্লেখ আছে। 15টি প্রশ্ন, কোথায় কোথায় আমরা জায়গায় জায়গায় দেখতে দেখতে যাব। 15টি প্রশ্ন, এই যে প্রশ্ন বলছি না, এই প্রশ্নটি আছে মোট 15টি।
কিন্তু 15টি বললেও প্রশ্নের সংখ্যা আরও হয়তো হাজারখানেক হবে। কবি মোট 15টির উল্লেখ করেছেন। কবিতার প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এই তথ্যটা লাগবে, কিন্তু কবি বলতে চাইছেন আরও হাজার হাজার প্রশ্ন, বিভিন্ন রাজরাজার কাহিনী, আরও তো রয়েছে ঘটনা, সেগুলো দেখছি আমরা। দেখো কি বলছে। কবিতাটি অত্যন্ত তথ্যপূর্ণ একটি কবিতা, ইতিহাস নিয়ে কবিতা, অর্থাৎ বৈদেশিক ইতিহাস আমাদেরকে কিন্তু কিছুটা হলেও জানতে হবে। এই জন্য কবিতাটি একটু ধীর গতিতে পড়াই বাঞ্ছনীয়। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? কথাটা দেখো, থিবস রয়েছে, থিবস। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? প্রথমেই দুটি প্রশ্ন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? তাহলে থিবস কি? থিবস সম্পর্কে আমাদের জানতে হবে। এই তথ্যটি লিখে নিয়েছো আশা করি। থিবস আর কিছুই নয়, এটি হচ্ছে বর্তমানে যার নাম হচ্ছে থিভাই। থিভাই বা থিভাই বাংলাতে লিখতে পারো। তোমরা আজকাল সবাই মোবাইল ব্যবহার করছো, যদি চাও থিভাই এই নামটি দিয়ে সার্চ করে দেখতে পারো জায়গাটি কোথাকার। এর স্থাপনকর্তা কোথায়? ক্যাডামাস। এই যে 7টি দরজা বলা বলছে, দরজা মানে কি সকলেই জানো, আমরা যে দিয়ে ঘরে প্রবেশ করি বা কোনো জায়গায় প্রবেশ করি, মুখ্য যেই ফটকটি থাকে সেটিকে বলা হচ্ছে দরজা। 7 দরজাওয়ালা, অর্থাৎ এই যে প্রাচীন থিবস, সেটি একটি বিশাল রাজার অঞ্চল ছিল। সেখানে বড় বড় 7টি দরজা ছিল। সেই বড় বড় 7টি দরজা বানিয়েছিল কারা? রাজা নিজে নাকি না তার কর্মচারীরা, শ্রমিকরা? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এই কথাটা বলার মানেই হচ্ছে নিশ্চয়ই আনতো না। তাহলে কে আনতো? শ্রমিকরা, মজুররা। পরের অংশ দেখো, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো। কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন, ইতিহাস এই কথাগুলো দিচ্ছে আমাদের। ব্যাবিলন কোথায়? না গ্রিসের ইউফ্রেটিস নদীর তীরে, প্রাচীন গ্রিসের ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত একটি বিশাল রাজ্য বা দেশ। সেই সময়কার কথাই বললে পরে দেশ বা রাজ্য। এটি মিশর, বর্তমানে মিশর বলা যেতে পারে বা গ্রিস বলা যেতে পারে। তার ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত ব্যাবিলন। ব্যাবিলন এতবার গুঁড়ো হলো। গুঁড়ো হলো মানে গুঁড়ো করা। এখানে সেই গুঁড়ো নয়, এখানে হচ্ছে যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া। কে যুদ্ধ করেছিল? না সম্রাট হামুরাবি। সময়টি কত? 1792 খ্রিস্টপূর্ব। 1792 খ্রিস্টপূর্ব, অর্থাৎ আজকে চলছে 2020। তাকে শূন্যতে নিয়ে যাও প্রথমে, খ্রিস্টাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম, তার থেকে আরও 1792 সাল আগে। তো তখনকার কথা আমরা দেখছি। ব্যাবিলন সেকে না একটি রাজ্য, যাকে সম্রাট হামুরাবি বহুবার যুদ্ধ করে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। অর্থাৎ এক রাজা অন্য রাজ্য জয় করতে গেলে ধ্বংস তো করবেই, সেই ধ্বংস। তো সেই ধ্বংস তো হয়েছে, কিন্তু আবার কে গড়ে তুলেছিল? রাজা নিজে পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে বা চুন সুরকি দিয়ে নিজে করেছিল? না, নিশ্চয়ই নয়। প্রশ্নের উত্তরও আমরা বুঝতে পারছি কে হবে? মজুর। কে আবার গড়ে তুললো এতবার? দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ভর্তি। সোনায় ঝকঝকে লিমা, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা কি? লিমাটাও বলে দিই একটু, তোমরা লিখে নাও, বইয়েও পেয়ে যাবে, সহায়িকা বইয়ে, তবু লিখে নাও, বই লিখে রাখো। দক্ষিণ আমেরিকার পেরুর
রাজধানী। দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী হচ্ছে লিমা। এটি কত সালে ধ্বংস হয়ে গিয়েছিল? না 1746 খ্রিস্টাব্দে। 1746। মনে হবে এই কবিতাটা পড়তে পড়তে আমরা হয়তো ইতিহাস পড়ছি। অবশ্যই ইতিহাস না জানলে আমরা আজকের জীবনের প্রশ্নের উত্তর পাবো না। এই জন্যই কবি ইতিহাসকে মর্যাদা দিয়েছেন কবিতায়। সোনার লিমা দক্ষিণ আমেরিকায় পেরুর রাজধানী ছিল। কেন সোনার লিমা? অর্থাৎ সোনালি রঙের তাদের কারুকার্যে ভর্তি ছিল, প্রচুর হয়তো সোনা ছিল তাদের কাছে। সেই সময় রাজারা সোনা জড়ো করতেন, তাই তাদের এই রাজত্বকে সোনা ঝকঝকে লিমা বলা হয়েছে। চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর একটি বিশাল বড় আশ্চর্যের একটি বিষয়, যে কি করে বানিয়েছে এই প্রাচীর। আমাদের অনেকেরই মনে এখনও এই প্রশ্নের উত্তর সঠিকভাবে পাওয়া যায়নি। কিন্তু যেই ইতিহাসটি আমাদের বলা হচ্ছে, সম্রাট সি ওয়াংতি, আবার বলছি সম্রাট সি ওয়াংতির রাজত্বকালে সম্রাট সি ওয়াংতির রাজত্বকালে 1500 মাইল দীর্ঘ এবং 24 ফুট উঁচু, মাটি থেকে 24 ফুট উঁচু এই প্রাচীর অবস্থিত। অর্থাৎ খণ্ড খণ্ড অংশে এই প্রাচীরকে বিভক্ত করে চীন দেশের সম্রাট সি ওয়াংতি বানিয়েছিলেন। উদ্দেশ্য একটাই ছিল, বহির শত্রু আক্রমণের থেকে রক্ষা পাওয়া। যাই হোক, যাই উদ্দেশ্যই তৈরি করুক না কেন, এটি বর্তমানে সপ্তম আশ্চর্যের একটি বলেও পরিচিত। শোনা যায় নাকি চাঁদের থেকে এই প্রাচীর পৃথিবীতে যে অবস্থিত তারও প্রমাণ পাওয়া যায়, দেখা যায় আর কি। যাই হোক, তোমরা এ সম্পর্কে আরও ভালো জেনে নিতে পারবে। প্রশ্নটি এইখানে কবি কী করেছেন, যে যারা বানিয়েছিল ওই প্রাচীর, রাজা তো নিজের হাতে বানায়নি, বানিয়েছে রাজমিস্ত্রিরা। তাহলে তারা কোথায় গেল? অর্থাৎ বইয়ে, ইতিহাসের বইয়ে তাদের নাম কেন নেই? এইটি হচ্ছে কবির প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি, জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। জয় তোরণ মানে, তোরণ মানে কি আগে জানতে হবে। তোরণ মানে হচ্ছে দরজা, আর কিছু না। তোরণ মানে হচ্ছে দরজা। কি দরজা? না জয় দরজা, জয় সূচক দরজা। কোন জয়? যুদ্ধ জয়। প্রাচীনকালের রাজাদের নিয়মই ছিল যুদ্ধ জেতা, এবং তার জন্য কোনো না কোনো স্থাপত্য বা ভাস্কর্য বা শিল্প তৈরি করে মানুষকে জাহির করা, যে দেখো আমি এই রাজাকে হারিয়ে এত বড় রাজা বনেছি। তাহলে জয় তোরণ ঠাসা, অর্থাৎ জয় সূচক বিশাল বড় বড় দরজা তারা তৈরি করে মানুষের সামনে খাড়া করতেন, দেখাতেন যে আমি কত বড় রাজা দেখো। মোহনীয় রোম, রোম সাম্রাজ্য সম্পর্কে তোমরা ইতিহাসে আরও বিশদ পড়ে জানতে পারবে। রাজাদের জয়ের গৌরব এইখানে বর্ণিত হয়েছে এই যে দরজাগুলিতে। বানালোকে, কাদের জয় করলো সিজার? বানালোকে, সহজ প্রশ্নের উত্তর, মজুররা বানিয়েছে। কাদেরই বা জয় করলো? অর্থাৎ সেই সৈনিকদেরই তো তিনি হত্যা করেছেন যারা তার বিরোধী ছিলেন, তাদেরকে জয় করেছেন তিনি। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম এটি কোথাকার রাজ্য সেটাও জেনে নিই। বাইজেন্টিয়াম হচ্ছে রোম সাম্রাজ্যের পূর্বাংশের রাজধানী। রোম সাম্রাজ্যের পূর্বাংশের রাজধানী বর্তমানে
কনস্টান্টিনোপল বা তুরস্ক। তুরস্ক তোমরা একটু মোবাইলে সার্চ করলেই দেখতে পাবে যে তুরস্কটি কত সুন্দর একটি দেশ। সেটিকে কনস্টান্টিনোপল বলেও চিহ্নিত করেন অনেকে বা নামকরণ করেছেন। তো এই যে সেখানে সবাই প্রাসাদেই থাকতো নাকি, অর্থাৎ এই যে বড় বড় বাড়ি ছিল, এই যে রাজপ্রাসাদের মতো বড় বড় বাড়ি, সেখানে কি সবাই অর্থাৎ সাধারণ মানুষও কি প্রাসাদে বাস করতো? নিশ্চয়ই না। সব জায়গাতেই সব দেশেই গরিব মানুষ রয়েছে এবং এদের সংখ্যাই বেশি। বলা হয় গোটা বিশ্বের 70% মানুষ হচ্ছে মজুর শ্রেণীর মানুষ, বাকি 30% মানুষ হচ্ছে অর্থবান ধনী ব্যক্তি। তাহলে কবি যথার্থই প্রশ্নটি যুক্তিসঙ্গত বলে করেছেন যে সেখানে সবাই কি প্রাসাদেই থাকতো? নিশ্চয়ই না। মজুররা কোথায় থাকতো? সাধারণ প্রান্তবর্তী রাজ্যে অংশগুলিতে। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। আটলান্টিস এটি বর্তমানে আর কোনো চিহ্ন নেই, অর্থাৎ এই দেশটিকে খুঁজে পাওয়া যায় না। একদা নাকি একটি বৃহৎ সম্ভ্রমপূর্ণ এবং খুবই সম্পদপূর্ণ একটি দেশ হতো। কোথায় ছিল এটি? অনুমান করা হয়, তোমরা তথ্যটি লিখে রাখতে পারো, জিব্রাল্টার। জিব্রাল্টার পশ্চিম আটলান্টিক মহাসমুদ্রের একটি দ্বীপ। এটি কিন্তু একটি দ্বীপ ছিল। জিব্রাল্টার পশ্চিম আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ ছিল এই আটলান্টিস। তাহলে সমুদ্র তাকে খেলো, একটি দেশ ছিল, দ্বীপ বলে সেটি ছিল, অর্থাৎ সমুদ্রে ঘেরা একটি অংশ, চারিপাশে সমুদ্র, মাঝখানে স্থলভাগ। সমুদ্র তাকে খেলো মানে আমরা অনুমান করে নিতেই পারি সমুদ্রের বড় কোনো বন্যা বা সুনামির জল, সুনামি সম্পর্কে তোমরা অনেকে হয়তো পরিচিত নামটা সম্পর্কে, জলোচ্ছ্বাস, সমুদ্রের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। তো সেই সুনামি এসে নাকি এই আটলান্টিসকে ধ্বংস করে দিয়ে চলে গিয়েছিল, অর্থাৎ ডুবিয়ে দিয়েছিল জলের তলে। ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। উঠেছিল কি? উঠেছিল মনে হয়? সবাই কিন্তু করে না। তাহলে এই যে কৃতদাসদের কথাটাও একটু বলে নেওয়া দরকার। কৃতদাস, তাহলে এই আটলান্টিস প্রদেশে কৃতদাস বলে একটি প্রথা নাকি ছিল। তাদেরকে কারা বানাতো কৃতদাস? আমরা সবার প্রথম এই নামটি পাই ইতিহাসেই, এবং আফ্রিকার নিগ্রো সম্প্রদায়ের মানুষকে কেনা গোলাম করে আনা হতো, অর্থাৎ জীবন্ত চাকর যাকে বলা হয়। সবাক যন্ত্র, জীবন্ত চাকর। আফ্রিকার নিগ্রোদেরকেও কৃতদাস বানানো হয়েছিল। এখানে কি হবে ব্যাপারটা করা হতো, হয়তো কোনো দেশ অন্য দেশকে গিয়ে জয় করলো, সেই দেশের সাধারণ জনসাধারণকে তারা ধরে নিয়ে আসতো, বা হয়তো যুদ্ধে হেরে যাওয়া সৈনিকদের তারা ধরে নিয়ে আসতো এবং তাদেরকে দিয়ে তাদের দেশের সমস্ত কাজ করানো হতো, বা সেই রাজ্যের সমস্ত কাজ বিনামূল্যে করানো হতো। শুধুমাত্র কেনা বেচা করা হতো গরু ছাগলের মতো এদেরকে, তাই কৃতদাস বলা হয় এদেরকে।
কোন শতকের ঘটনা এটি তাও বলে দিই, খ্রিস্টপূর্ব 2য় এবং 1ম শতকে রোমে এই প্রথাটি দেখা গিয়েছে। খ্রিস্টপূর্ব 2য় এবং 1ম শতকে। এই যে যুদ্ধবন্দী কিছু সৈনিকও থাকতো তার মধ্যে, এবং অন্যান্য দেশ থেকে আনা কিছু মানুষও তাদের কাছে দাসের কাজ করতো, যাদেরকে কিনা আবার হাট বাজারে বিক্রিও করা হতো, এই জন্য তাদেরকে কৃতদাসও বলা হয়। তাহলে দেখো, তাদেরকে দিয়ে কাজ করানো হতো, তারা শ্রমিক, অর্থাৎ শ্রমিকদেরকে নিয়েই কবি প্রশ্নটি করছেন যে তারে আটলান্টিস যখন ডুবলো তাদের জন্য কি, কৃতদাসদের জন্য কি কেউ কেঁদেছিল? আমরা সেই ইতিহাস কিন্তু পাই না, আমরা শুধু জানি আটলান্টিস ডুবে গিয়েছে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? প্রশ্নটি খুব যথার্থ। তরুণ আলেকজান্ডার কে সেটাও জেনে নিতে হবে আমাদের। তরুণ আলেকজান্ডার হচ্ছে 2য় ফিলিপের পুত্র। রাজা 2য় ফিলিপ পুত্র আলেকজান্ডার। এর সময়কাল ইতিহাস বলছে 327 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বকে ঠিক এইরকমভাবে লেখা হয়, খ্রি-পূ, অর্থাৎ খ্রিস্টাব্দের আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে, 327 বছর আগে ভারতবর্ষ ইনি জয় করেছিলেন, ইতিহাস সাক্ষী দেয়, প্রমাণ আছে এর। তাহলে তরুণ আলেকজান্ডার আমাদের দেশে রাজত্ব করতে এসেছিলেন, যদিও তিনি বেশি দিন বাঁচেননি, মোটে 33 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়। ফেরার সময়, তার নিজের দেশে ফেরার সময় তিনি নাকি বসন্ত বা প্লেগ এই জাতীয় কোনো একটি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখনকার দিনে এই রোগগুলো খুবই মারাত্মক ছিল। একলাই নাকি? তাহলে এই যে আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, তার সঙ্গে কি কোনো সৈনিক ছিল না? সৈনিকরাও তো মজুর, তারাও তো কর্মচারী। গলদের নিপাত করেছিল সিজার। পরবর্তী প্রশ্ন দেখো, গলদের নিপাত করেছিল সিজার। গল কারা? তথ্যে পরিপূর্ণ এই কবিতা, বারবার বলছি তোমরা এই তথ্যগুলি কিন্তু লিখে রাখবে, নাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে প্রশ্নোত্তর লিখতে গিয়ে। গল কারা? গল কারা সেটা জানতে হবে আমাদের। গল হচ্ছে উত্তর ইটালির যুদ্ধপ্রিয় জাতি, এক সম্প্রদায়, উত্তর ইটালির একটি যুদ্ধপ্রিয় সম্প্রদায় বা জাতি, যারা গল নামে পরিচিত ছিল। তাদেরকে কে হারিয়েছিল? না সিজার। সিজার মানে তখনকার দিনের রাজা। কোন দেশের রাজা? রোম। নিদেন একটা রাঁধুনি তো ছিল। এই যে রাজারা যুদ্ধ জয় করছেন, বড় বড় যুদ্ধে আর এক দেশকে হারাচ্ছেন, রাজারা কি একাই আসছেন? এই প্রশ্ন আগেও এসছে, এখনও এসছে। দেখো, তাহলে নিশ্চয়ই তাদের রান্না করে দেওয়ার কেউ তো একজন থাকবে। রাজা যদি ধরো একাই ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে জিতে গেছেন, ধরে নিচ্ছি জিতে গেছেন, কিন্তু তাকে রান্না করে খাওয়াবার মতো একটা রাঁধুনি তো কমসে কম ছিল, অর্থাৎ সেই রাঁধুনি তো একজন মজুর। তার নাম কেন ইতিহাসে লেখা নাই? কবির প্রশ্ন হচ্ছে সেটা। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর্মাডা এটিও একটি ইতিহাসের কথা। নৌবহর, আর্মাডা আর কিচ্ছু না, স্পেনের একটি নৌবহর, বিরাট নৌবহর, খুব সুন্দর, খুব সুদৃশ্য এবং খুবই ঐতিহ্যপূর্ণ। স্পেনের নৌবহর, জাস্ট এইটুকু জানলেই হবে। স্পেনের নৌবহর, নৌবহর মানে হচ্ছে নৌকা। নৌকা দ্বারা জলে যুদ্ধ করা হতো তখনকার দিনে। তো বিশাল আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। অবশ্যই রাজা হয়ে তিনি কাঁদতেই পারেন, কিন্তু শুধু কি রাজা কেঁদেছিলেন? আর কেউ কাঁদেনি? নিশ্চয়ই কেঁদেছে। যারা মারা গিয়েছে, নৌবহর কি একার দ্বারা চলে? সৈনিকদের দ্বারা চলে।
তো সৈনিকদের পরিবারে কেউ ছিল না, তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ ছিল না, তারা কেউ কাঁদেনি? ইতিহাস কিন্তু রাজার কথাটি লিখছে, আর কেউ কেঁদেছে বলে কেউ কিন্তু লিখছে না। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। স্পেনের আর্মাডা কার হাতে ছিল? ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল, এটুকু তোমরা লিখে নেবে। স্পেনের নৌবহর ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কাদের সঙ্গে যুদ্ধ ছিল? ফ্রেডারিক দ্য গ্রেট, প্রাশিয়ার রাজা। 1772-এ রাশিয়া যুদ্ধে সরে যায় এবং সৈন্যদল প্রাশিয়া জয়লাভ করে, অর্থাৎ প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিককে হারিয়ে দেওয়া হয়, পরাজয় লাভ করেন তিনি। তাহলে 7 বছরের যুদ্ধ, সেই 7 বছরের যুদ্ধের সময়কালটাও দিয়ে দিই। 1765 থেকে 1763 এই সময়টা যুদ্ধকালের সময়। তোমরা পরবর্তীকালে যখন বৃহৎ ইতিহাস পড়বে উঁচু ক্লাসে, তখন দেখবে এই রাজাদের কথাগুলো কিন্তু তোমাদের পাঠে আসতে পারে, তখন মিলিয়ে দেখবে। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? নিশ্চয়ই নয়। তার সৈন্যরা, তার খানসামারা বলো, তার যারা রাঁধুনি, তার যারা পরিচর্যা করতো, তারা সবাই। পাতায় পাতায় জয়, এখানে কবি কিন্তু এসে একটা সমাপ্তির দিকে আসছেন। তাহলে কি? এরকম আরও অসংখ্য আছে। পাতায় পাতায় জয়, পাতায় বলতে ইতিহাসের পাতায়। ইতিহাসের যত বই ঘাটো না কেন, রাজাদের সাম্রাজ্য হারানো এবং সাম্রাজ্য জেতার কাহিনীতে ভর্তি। তাই পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? কবি এবার একটি সাবলীল প্রশ্ন মজুরদের দৃষ্টি থেকেই করছেন, যে জয়োৎসবের যে ভোজ হতো, খাওয়া পেয়া, খানা পিনা, খাওয়া দাওয়া, কোনো কিছু হলে, ভালো কিছু হলে পরেই আমাদের একটা খাওয়া দাওয়ার একটা অভ্যাস কিন্তু থাকেই। তাহলে জয়োৎসবের ভোজ বানাতো কারা? নিশ্চয়ই বামুন চাকররা ছিল, তাদের দেশের লোকেরাই ছিল। আর তো কেউ রান্না করবে না, রাজা তো নিজের হাতে হাঁড়ি কড়াই নিয়ে রান্না করতে বসবে না। 10 বছরে একজন মহামানব। এখানে 10 বছরে বলতে এক যুগ পর পর, কিছুদিন পরপরই ইতিহাসের পাতা বলছে যে এই রাজা হারলো, এই রাজা তাকে হারিয়ে এই সিংহাসনে বসলো। তাহলে এই যে মহামানব, এখানে একটা ব্যঙ্গ করা হয়েছে। লেখক খুব সচেতনতার সঙ্গেই ব্যঙ্গটি করেছেন। ইতিহাস এদেরকে মহামানব বলতে চাইছে, যারা কিনা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের গলা কেটে একটি রাজত্বে বসছেন, তাদেরকে মহামানব নামে ইতিহাস আখ্যা দিতে চাইছে। কিন্তু তারা কতটা যে মহামানব, সেটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। প্রশ্নটি আরও রয়েছে যে খরচ মেটাতো কে তাহলে? জয়োৎসব তো বুঝলাম, বড় বড় দরজা বানাচ্ছ, বড় বড় অট্টালিকা বানাচ্ছ, বড় বড় ভোজ হচ্ছে। এই যে ভোজ, এই যে অট্টালিকা, এসব আসছে কোথা থেকে? কে দিচ্ছে? না, সাধারণ মানুষের কাছ থেকেই ট্যাক্স হিসাবে, কর হিসাবে এখন যেটা নেওয়া হয়, সরকার যেটি নেয়, ঠিক তখনও রাজারা সেই টাকাটি কিন্তু নিত। বলতে গেলে অনেক অংশে জোর করেই নিত। বিভিন্ন রকমভাবে তাদেরকে ট্যাক্স দিয়ে জর্জরিত করে রাখা হতো। বলা যেতে পারে এক কথায় রক্ত শুষে অধিকার করা হতো। খরচ মেটাতো কে? তার সাধারণ এই মানুষ, শ্রমজীবী মানুষ। কত সব খবর, কত সব প্রশ্ন। তাহলে এই যে যুগের পর যুগ ধরে বিভিন্ন ব্যক্তির নামে ইতিহাসে লেখা হয়েছে, তারা নিজেরা কিন্তু কিছু কাজ করতো না। তাদের নাম ইতিহাসে থেকেছে এই কারণে, কারণ তারা ছিলেন সেই সময়কার প্রধান। করতো কারা? শ্রমজীবী সাধারণ মানুষরা। তাদেরকেই ভুগতে হতো সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা। কিন্তু ইতিহাস এদের কথা কোনোদিনই স্বীকার করেনি, এদের কথা কোনোদিন লেখেনি। তাই কবি বের্টল্ট ব্রেখট একজন মজুরের ভূমিকা নিয়ে এই প্রশ্নগুলি করেছেন। কাদের কাছে করেছেন? না, আমাদের মতো ইতিহাস পাঠকদের বা ভদ্র সমাজের কাছে, যারা ইতিহাস নিয়ে বড় বড় বুলি আওড়ায়। এই দেশের রাজা এই করেছেন, ওই দেশের রাজা ওই করেছেন, অবশ্যই তাদের নাম থাকতে হবে।
রাজাদের নাম না থাকলে আমরা সেই সম্পর্কে জানতেই পারতাম না হয়তো। কিন্তু কবি বলছেন কাদের সাহায্যে হয়েছে, এইটা সাধারণ মানুষদের সাহায্যে, শ্রমজীবী মানুষদের সাহায্যে হয়েছে। তাই আধুনিকতার বিচারে আমাদের এই সাধারণ মানুষদের নাম কেন থাকবে না, প্রশ্নটি খুব যথার্থ এবং এর উত্তরও আসবে হয়তো এরকম, তাহলে থাকা উচিত। তাই কবি প্রশ্নগুলি করেছেন। নিশ্চয়ই থাকা উচিত সেই সমস্ত মানুষদের কথা যাদের দ্বারা যুগে যুগে সাম্রাজ্য স্থাপিত হয়েছে এবং সাম্রাজ্য ভেঙেছে, আবার নতুন করে গড়েছে। এই কথাটি কবি ব্রেটল ব্রেক্ট শুধু বলছেন না, উদাহরণ সহকারে আরও দুটি নাম আমি বলবো, যেটা তোমাদের পাঠ্যও ছিল বা হয়তো কোনো জায়গায় শুনেও থাকবে তোমরা। উচ্চ মাধ্যমিক 11-এর একটি প্রবন্ধ রয়েছে, সুয়েজ খালে হাঙর শিকার, স্বামী বিবেকানন্দের লেখা। তোমরা পড়ে এসছো এর আগের ক্লাসেই। বইটি তোমাদের কাছে এখনও থাকবে আশা করি, খুলে আর একবার দেখবে। সুয়েজ খালে হাঙর শিকারের শেষ অংশে কবি শ্রমজীবী মানুষদের নমস্কার জানিয়েছেন। বহু বড় বড় ভালো ভালো কথা বলে শ্রমজীবী মানুষদের তিনি প্রণাম জানিয়েছেন, সেটি গোটা বিশ্বের শ্রমজীবী মানুষদের। কারণ কি, এই যে শ্রমজীবী এরাই তো মজুর, এরাই সাম্রাজ্যকে তৈরি করে। আজকের এই যে আমরা যত বড় সাম্রাজ্য দেখছি বা যত বড় দেশ দেখছি, যত বড় বড় দেশ দেখছি, তৈরি করেছে কিন্তু এই মজুর শ্রেণীর লোকেরাই। যেই দেশেই দেখো না কেন, মজুর শ্রেণীর মানুষরাই কিন্তু সেই দেশকে গড়ে, তৈরি করে তারাই। মজুর বলতে সবাইকে বোঝায়। চাকুরিজীবী মানুষরাও কিন্তু এক প্রকার মজুর, কারণ তারা চাকুরি করছে। সে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, অন্যান্য আরও পেশার লোক, তারাও কিন্তু মজুরের মধ্যেই পড়ে। আমরা শুধু সেই দেশের প্রধানকে চিনি, সেই দেশের প্রধানমন্ত্রীকে বা সেই দেশের রাজাকে চিনতে পারি, বাকিদের আর কারোর নাম আমরা মনে রাখি না। কিন্তু লেখকরা বলছেন, সাহিত্যিকরা বলছেন যে ওরাই তো প্রধান, তাই ওদেরকেই মনে রাখা আগে উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কাজ করে কবিতাতে সেই কথাই বলেছেন। চাইলে পরে কবিতাটি একটু খুঁজে পড়ে নিতে পারো, ওরা কাজ করে। সেখানেও কিন্তু একই কথাই বলেছেন যে ওরা চিরকাল কাজ করেই আসছে, ওদের আলাদা করে আর চেনা নাই, তাই ওদেরকে ওরা বলা হয়। এরা কারা? এই মজুররা, শ্রমিকরা। সেই কথাই কিন্তু প্রত্যেক সাহিত্যিকরা এক বাক্যে স্বীকার করছেন যে এরাই কিন্তু দেশ গড়ার আসল কর্মচারী। সুতরাং এদেরকে প্রাধান্য না দিলে ইতিহাস মিথ্যা হয়ে যায়, ইতিহাসকে আর সত্যি বলে চেনা যাবে না। নতুন করে হয়তো ইতিহাস লেখারও প্রয়োজন হতে পারে। আশা করি এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে একটি ধারণা জন্মেছে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমরা পরবর্তীকালে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো। নমস্কার।